আমডাঙ্গাকে ঝাঁঝরা করে দেবে। রাজনীতি তো অনেক বছর ধরে করছি আমরা, রাজনীতিতে আবার ঝাঁঝরা শব্দ আছে নাকি? বলছে আমডাঙ্গাকে আমি ঝাঁঝরা করে ছেড়ে দেবো। আরে ভাই, আর ঝাঁঝরা করিস না। তোর প্রাক্তনে, তোর পূর্বসূরি যা করেছে আমডাঙ্গাকে, দিনের পর দিন লাশ ফেলেছে আমডাঙ্গার মাটিতে, দিনের পর দিন শত শত মানুষকে কেস দিয়ে জেলের মধ্যে রেখেছে। আমডাঙ্গার একটা গ্রামে দুজনকে 44 মাস জেলের ভিতরে থাকতে হয়েছিল, সৌজন্যে তৃণমূল কংগ্রেসের এমএলএ রফিকুর রহমান। আর তুমি তার থেকেও এক কদমে গিয়ে বলছো আমি এবারে ঝাঁঝরা করে দেবো আমডাঙ্গাকে। আমডাঙ্গার মানুষ সেটা মেনে নেবে কিনা ভাবতে হবে। তারপরে বলছেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার, শুনেছেন তো? বলছে আমি রয়্যাল বেঙ্গল টাইগার। আরে বাপ রে বাপ, এ তো বন জঙ্গলে থাকার কথা, এ আবার পাড়ায় এসে, গ্রামে এসে বলছে আমি রয়্যাল বেঙ্গল টাইগার। আবার গতকালকে আমি মমতা ব্যানার্জির সভা শুনছিলাম ভাঙড়ে, সে আবার বলছে আমি বাঘ আর আমার ডানাত হচ্ছে শওকত। বলেছে না? শুনেছেন না শোনেননি? শুনেছেন তো? বলছে আমি বাঘ, আমার ডানাত হচ্ছে শওকত। আছে মেন স্ট্রিম মিডিয়ায় আপনাদেরকে দেখাবে না কোথাও। আপনি বাড়িতে গিয়ে টিভি খুলবেন, দেখবেন তৃণমূল আর বিজেপি, বামপন্থী আইএসএফদের এত বড় বড় সভা হচ্ছে। সে করণদিঘি বলুন, সাগরদিঘি বলুন, আর দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় বলুন, কোথাও কোথাও তো আমরা দেখছি বিধানসভাতে হচ্ছে বিরোধীরা ভেঙে সব হচ্ছে লাল ঝান্ডা আইএসএফের পতাকা তলে যোগ দিচ্ছে। কিন্তু মিডিয়াতে আপনারা দেখবেন না। আমরা আছি কোথায়? আমরা আছি গ্রামে, আমরা আছি পাড়ায়, আমরা আছি মানুষের মনের মধ্যে, আছি তো। সেই কারণে আমরা এই নির্বাচনে জিতব। আমি খুব সংক্ষেপে বক্তব্য উপস্থাপন করব, কারণ অনেক বক্তা আছে। লড়াইটা হচ্ছে নীতির লড়াই। রাজনীতিতে সাধারণভাবে আমরা বলি হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, শিক্ষা শেষে কাজ। সেই লড়াইটাই হচ্ছে সংগ্রাম। কিন্তু আজকের দিনের রাজনীতিটা এমন একটা জায়গায় হাজির হয়েছে। আমি যখন আসছিলাম দেখছি দেয়ালে লেখা আছে জন্ম যখন হিন্দু কুলে ভোট দাও পদ্ম ফুলে। রাজনীতিটা বুঝবেন। কমরেড সোমনাথ দা অনেক উদাহরণ দিয়েছেন। তার মানে হিন্দু ধর্মের মানুষ হলে তাকে পদ্ম ফুলে ভোট দিতে হবে, আর অন্য ধর্মের মানুষ হলে তাকে দিতে হবে না। ধর্ম নিয়ে রাজনীতি। আর তৃণমূল কংগ্রেসের নেত্রী কি বলেছিলেন আপনাদের মনে আছে? 2011 সালে নির্বাচনে জিতবার আগে বলেছিলেন আমি যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসি তাহলে মুসলমানদের জন্য আলাদা হসপিটাল করে দেব। মনে পড়বে অনেকেরই, মনে পড়ার কথা। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কখনো তা সম্ভব? একটা ধর্মের মানুষের জন্য হসপিটাল তৈরি করা? আসলে সেটাও ছিল সাম্প্রদায়িক সুড়সুড়ি। আর গত বিধানসভা নির্বাচনে জেতার পর বলেছিলেন যে দুধেল গাইরা যদি একটু লাথি মারে তাও সহ্য করতে হবে, মানে মুসলিম সমাজের মানুষ ভোট দিয়েছিল। এখন একটা কথা প্রচলিত হয়েছে পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুসলিম মানে হচ্ছে তৃণমূলে ভোট দেয়, আর হিন্দু ধর্মের মানুষ মানে হচ্ছে বিজেপিকে ভোট দেয়। এটা প্রচলন করবার চেষ্টা করছে। আর আমরা বাম, আইএসএফ, লাল ঝান্ডারা আমরা কি বলছি? আমরা বলছি আমরা কৃষকের ন্যূনতম 600 টাকা মজুরি চাই। কৃষক হিন্দু না মুসলিম আমাদের কাছে বড় কথা নয়। আমরা বলছি কারখানা শ্রমিক, সেই শ্রমিকের 700 টাকা মজুরি চাই। সেই শ্রমিক হিন্দু না মুসলমান আমরা আলাদা করতে চাই না। আমরা বলছি সমাজের মানুষের নিরাপত্তা চাই। সেই সমাজের মানুষ হিন্দু না মুসলিম আমরা আলাদা করতে চাই না। আমরা বলছি মহিলাদের নিরাপত্তা চাই। সেই মহিলারা হিন্দু না মুসলিম আমরা আলাদা করতে চাই না। তাই পশ্চিম বাংলার ইতিহাসে 34 বছর ধরে কমরেড জ্যোতি বোস, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যরা রাজ্য চালিয়েছে। পশ্চিম বাংলার মাটিতে বিজেপি কখনো মাথা তুলতে পারেনি, সাম্প্রদায়িক শক্তি কখনো মাথা তুলতে পারেনি। কমরেড জ্যোতিবাবু বলতেন যদি কেউ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে আসে তাহলে হচ্ছে তাদেরকে গুলি করবে। মনে আছে 1984 সালে যখন ইন্দিরা গান্ধী খুন হয়, শিখ নিধনের চেষ্টা হয়েছিল। আমাদের রাজ্যে যাতে কোথাও দাঙ্গা না হয়, কমরেড জ্যোতি বোস সেদিন রাজ্যের পুলিশ কর্তাদের ডেকে বলেছিলেন কোথাও দাঙ্গা হবে না, কোথাও দাঙ্গা যেন না হয়। সেদিন পুলিশ কর্তারা বলেছিলেন, রাজ্যের ডিজিরা বলেছিলেন স্যার যদি দাঙ্গা করে কি করব? বলেছিল গুলি চালাবে, গুলি। দাঙ্গাবাজদের কোনো রং হয় না, দাঙ্গাবাজদের কোনো ধর্ম হয় না, গুলি চালাবে, গুলি। আর আমাদের 2006 সরকার চলবার সময় যখন কলকাতার পার্ক সার্কাসে ইদ্রিস আলীরা দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছিল, ওই যে
তসলিমা নাসরিনের সেই কথাকে নিয়ে সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, যারা মন্দির ভাঙতে যাবে, যারা মসজিদ ভাঙতে যাবে, তাদের মাথাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। একথা বলার হিম্মত কমরেড জ্যোতি বোস, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যরা রাখে। আর মমতা ব্যানার্জির সময়ে আমরা কি দেখছি? মমতা ব্যানার্জির সময়ে আমরা দেখছি যে বিজেপির নেতা, প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী বলে যে 2026 সালে যে কটা মুসলমান এমএলএ জিতে বিধানসভায় আসবে তাদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না। আমরা বলছি, যদি লাল ঝান্ডার মুখ্যমন্ত্রী কলকাতার মসনদে বসে থাকতো তাহলে একথা বলার হিম্মত ওদের হতো না, শুভেন্দু অধিকারীদের হতো না। আবার আমরা উল্টো দিকেও দেখি, যখন হুমায়ুন কবির বলে যে মুর্শিদাবাদে 70 আর 30 ভাগ্যে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব, তখনও মুখ্যমন্ত্রী কোনো কথা বলে না, বরং মুখ্যমন্ত্রী তার সঙ্গে চুক্তি করে যে কিভাবে অধীর এবং সেলিমকে হারানো যায়। তাহলে বিজেপি যেমন সাম্প্রদায়িক দল, তৃণমূল কংগ্রেসও সাম্প্রদায়িক দল। আমরা বলছি, দায়িত্ব নিয়েই বলছি, তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক দল। যারা হিন্দু নিয়ে রাজনীতি করে, যারা মুসলিমদের নিয়ে রাজনীতি করে, তারা হচ্ছে সাম্প্রদায়িক। আর আমরা বামপন্থীরা বরাবর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আপনাদের মনে আছে 34 বছর পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার চালিয়েছে। 34 বছর পশ্চিমবাংলায় বিজেপি মাথা তুলতে পারেনি। পশ্চিমবাংলার বিধানসভায় একজন এমএলএ বিজেপির জেতেনি। পশ্চিমবাংলার ইতিহাসে একজন এমপি জেতেনি 34 বছরে। হ্যাঁ, একবার জিতেছিল অশোকনগর থেকে বাই ইলেকশনে একজন এমএলএ জিতেছিল, কিন্তু 6 মাস পরে আবার হেরে বাড়ি চলে গিয়েছিল। 1998 সালে এই তৃণমূল আর এই বিজেপি জোট করে লোকসভা নির্বাচন করেছিল, 2টো আসন জিতেছিল, দমদম আর কৃষ্ণনগর। পরের নির্বাচনেই তারা হেরে বাড়ি ঢুকে গিয়েছিল, আর বেরোতে পারেনি। আজকে তৃণমূল কি রাজনীতি করছে বলুন তো? সংখ্যালঘু এলাকায় তৃণমূল গিয়ে বলছে ভোটটা আমাদের দেবেন, অন্য জায়গায় যদি দেন তাহলে কিন্তু বিজেপি চলে আসবে, বলছে না? সংখ্যালঘু এলাকায় একটাই প্রচার, ভোট যদি অন্য জায়গায় দেন তাহলে কিন্তু বিজেপি চলে আসবে। বিজেপির ভয় দেখাচ্ছে। আর আপনারা লক্ষ্য করেছেন, কিছুদিন আগে ওই যে ভাঙড়ে তৃণমূলের ক্যান্ডিডেট হচ্ছে শওকত মোল্লা, কার বাড়ি গিয়ে মিটিং করছিল? বিজেপির প্রার্থীর বাড়িতে ঢুকে মিটিং করছিল না? আর ওদিকে ওই যে বিজেপির প্রাক্তন সভাপতি, ওই যে মন্ত্রী, কি যেন ওর নাম, আরে ওর নামটা কি বলেন না, ওই যে বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন? বলছে তৃণমূলে ভোট দিন, কিন্তু সিপিএমকে ভোট দেবেন না। বলেছে, শুনেছেন? বলছে প্রয়োজনে তৃণমূলকে ভোট দিন। তাহলে এদিকে তৃণমূলের এমএলএ বিজেপির প্রার্থীর বাড়িতে গিয়ে সভা করছে, আর বিজেপির প্রাক্তন সভাপতি বর্তমান এমপি তিনি বলছেন প্রয়োজনে তৃণমূলে ভোট দাও, কিন্তু সিপিএম আইএসএফে ভোট দেওয়া যাবে না। ছোট করতে হবে তো। বন্ধুগণ, ওই পিছনের দিক থেকে কমরেডরা আসতে পারছে না। আমাদের যারা নেতৃত্ব আছেন কেউ কেউ গিয়ে তাদের ঢোকার ব্যবস্থা করে দিন। রাস্তাটা ভীষণ জ্যাম হয়ে গেছে। আমাদের এই তরকারি হাট থেকে পেরিয়ে ওই গ্রেট ইস্টার্ন পেরিয়ে ওই দিকটা থেকে অনেক কমরেড দাঁড়িয়ে আছে, তাদের ঢোকার ব্যবস্থা করে দিন। পিছনে জায়গা এখনও আছে, জায়গাটা ভরে যাবে। আমাদের যারা নেতৃত্ব আছেন কয়েকজন গিয়ে সেই জায়গাটায় একটু ভলেন্টিয়ারিং করুন। আইএসএফ বন্ধুদের এবং আমাদের সিপিএমের নেতৃত্বদের একটু অনুরোধ করছি, বলুন। সেই কথাই বলছিলাম যে বিজেপির ভয় দেখাচ্ছে তৃণমূল। এই বিজেপির জন্ম হয়েছিল, এই তৃণমূলের জন্ম হয়েছিল বিজেপির গর্ভে। 1998 সালে যেদিন তৃণমূলের জন্ম হয়েছিল সেদিন আমাদের পার্টির নেতারা বলেছিল মহারাষ্ট্রের নাগপুরে বিজেপির গর্ভে হচ্ছে তৃণমূলের জন্ম হয়েছে। সেদিন অনেকেই বিশ্বাস করেনি, কিন্তু এখন যখন বিজেপির রাজ্য সভাপতি বলছেন যে যদি অটল বিহারী বাজপেয়ী আর এলকে আদবানি না থাকতো তাহলে তৃণমূল কংগ্রেসের জন্ম হতো না, তখন মানুষ হয়তো খানিকটা বিশ্বাস করছে। গত এক সপ্তাহ আগে আমি দেখছিলাম ওই এবিপি আনন্দে বিতর্ক অনুষ্ঠানে তৃণমূলের নেতা বিজেপির নেতা রাজু বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য বলছেন যদি বিজেপি না থাকতো তাহলে তৃণমূলের জন্ম হতো না। আজকে তৃণমূল হচ্ছে বিজেপির ভয় দেখাচ্ছে। আমাদের মনে আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম অটল বিহারী বাজপেয়ী, বিজেপির নেতা, আর ভারতবর্ষের রেলমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তৃণমূলের নেতা। আমাদের মনে আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম বিজেপির নেতা অটল বিহারী বাজপেয়ী, আর ভারতবর্ষের কয়লা মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তৃণমূলের নেতা। ভুলে গেছেন পশ্চিমবাংলার মানুষ, ভুলে গেছে ভারতবর্ষের মানুষ। তাই আজকে পশ্চিমবাংলার মানুষকে বিজেপির ভয় দেখানো হচ্ছে। আমরা বলছি বিজেপির ভয় বামপন্থীদের দেখাতে হবে না, বিজেপির ভয় আইএসএফ এর কর্মীদের দেখাতে হবে না। বিজেপিকে আমরা চিনি, আমরা জানি বিজেপি ভারতবর্ষকে কি করতে চায়। আরএসএস থেকে জন্ম নেওয়া বিজেপি, তাদের সংগঠন কি, গঠনতন্ত্র কি, কি লক্ষ্য, তাদের মতাদর্শ কি আমরা জানি।
কিন্তু তৃণমূল এই বিজেপিকেই হাতেই পশ্চিমবাংলা ছেড়ে দিতে চায়। সেই সময়ে দাঁড়িয়ে আজকের এই নির্বাচনটা কোনো মামুলি নির্বাচন না। চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করলেই নির্বাচন হবে না। বুঝবেন, গত 2011 সালের পর থেকে 2026 সাল 15 বছর পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে। এই সময়কালের মধ্যে গোটা পশ্চিমবাংলায় যা ঘটেছে তা পশ্চিমবাংলার মানুষের জানা। যারা বলছে তৃণমূল আর বিজেপির মধ্যে দ্বন্দ্ব আছে তাদেরকে মনে করিয়ে দিতে চাই, 2012 সালের শেষ থেকে যখন পশ্চিমবাংলায় সারদা কেলেঙ্কারি সামনে আসে, যখন নারদা স্ট্রিং অপারেশন কাণ্ড সামনে আসে, বালি কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, পাথর কেলেঙ্কারি থেকে শুরু করে শিক্ষা কেলেঙ্কারি, চাকরি কেলেঙ্কারি, একের পর এক কেলেঙ্কারি যা হয়েছে সবকটা তদন্ত করেছে ইডি এবং সিবিআই। ইডি সিবিআই পরিচালনা করে হচ্ছে দিল্লির সরকার, বিজেপির সরকার পরিচালনা করে। যখনই আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস বিপদে পড়েছে, মমতা ব্যানার্জি দিল্লি ছুটে গেছে, মোদির সঙ্গে বসে সভা করেছে, তারপরে আর কোনো তৃণমূল নেতার গায়ে হাত পড়েনি। হ্যাঁ, কয়েকদিন জেল খাটতে হয়েছে, তারপরে জেল থেকে বাইরে বেরিয়ে এসে আরামসে ঘুরে বেড়াচ্ছে। আমরা দেখেছি এই সময়কালের মধ্যে, আমি বেশি সময় না নিয়ে বলি, সর্বশেষ যে কেলেঙ্কারি আপনারা দেখলেন, যে হচ্ছে এই নির্বাচন ঘোষণার কিছুদিন আগে কলকাতার আইপ্যাকের অফিসে হচ্ছে ইডি হানা দিয়েছে সকালবেলা। আর সেই ইডি যখন হানা দিয়েছে সেখানে ছুটে চলে গেল মমতা ব্যানার্জি, রাজ্যের মুখ্যমন্ত্রী। আচ্ছা বলুন, যখন ইডি হানা দেয়, ইডি হচ্ছে কেন্দ্রীয় সংস্থা, সরকারের একটি সংস্থা, যা হচ্ছে ভারতবর্ষের অর্থমন্ত্রী নিয়ন্ত্রণাধীন। সেখানে যখন ইডি রেড করতে গেছে, বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে গেছে, কোনো মানুষ সেখানে যেতে পারবে না, একজন মানুষের সেখানে ঢোকার ক্ষমতা নেই। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নয়, তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে সেখানে ঢুকে গেলেন। আর ঢুকে গেলেন তো গেলেন শুধু না, সেখান থেকে ইডির অফিসারদের হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়ে বাইরে চলে আসলেন। আপনারা লক্ষ্য করেছেন, পশ্চিমবাংলার কোনো মানুষের ক্ষমতা নেই। গোটা এলাকা যখন কেন্দ্রীয় বাহিনী দ্বারা নিবসিত, তখন সেইখানে হচ্ছে ঢুকে গিয়ে তিনি হচ্ছেন ফাইল ছিনিয়ে নিয়ে চলে আসবেন, বাইরে এসে প্রেস করছেন। তারপরে ইডি দেখানোর চেষ্টা করলো, আমরা মমতাকে সহজে ছাড়বো না, আমরা এর নামে কেস করব। হ্যাঁ, কেস করেছে, কিন্তু এখনো পর্যন্ত আপনারা দেখেছেন গোটা পশ্চিমবাংলার মানুষ টিভির পর্দার দিকে তাকিয়েছিল। এই যে ফাইল কেলেঙ্কারি হলো, আর ইডি এবং কেন্দ্রীয় সরকার যে হুঙ্কার ছাড়ছে, তাতে মমতা বোধহয় এই জেলে চলে যায়, এই জেলে চলে যায়, এই জেলে চলে যায়। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল, দাদা কি হবে? আমি বললাম কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না এখানে। তাই তো আপনারা দেখছেন, যখন সুপ্রিম কোর্টে ডেট পড়ছে তখন ইডি বলছে আজকের ডেটটা পিছিয়ে দিন, আর পরের ডেটটা যখন আসছে তখন রাজ্য সরকার বলছে আজকের ডেটটা পিছিয়ে দিন। কয়েক মাস হয়ে গেল, কোনো ঘটনা এখনো পর্যন্ত তার ফল মানুষ পায়নি। বিজেপি এবং তৃণমূলের যে সেটিং এবং আতাত, তা মানুষের কাছে নতুন করে বলতে হবে। আমি আর একটা উদাহরণ আপনাদের কাছে দিই। এই যে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হলো, জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন দিলীপ ঘোষ এবং তার স্ত্রী রিঙ্কু ঘোষ আমন্ত্রিত ছিলেন। যখন সেখানে মমতা ব্যানার্জির পাশে দিলীপ ঘোষ এবং রিঙ্কু ঘোষ বসে আছে, তারপরে যখন বেরিয়ে আসছে, দিলীপ ঘোষকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন, দিলীপ বাবু আপনি কি তৃণমূলে যোগ দিচ্ছেন? দিলীপ ঘোষ বললেন, না না, তৃণমূলে কেন আমি যোগ দিতে যাব? আমাদের সরকার যা চাই, বিজেপি যা চাই, তাই তো মমতা ব্যানার্জি করে দিচ্ছে, নতুন করে তো যোগ দেবার আমাদের দরকার নেই। বলল কেন? বলল বিজেপি তো চাই ভারতবর্ষে মন্দির করতে, বিজেপি তো চাই ভারতবর্ষ হিন্দু ধর্ম পরিণত করতে, হিন্দু রাষ্ট্র করতে। মমতা ব্যানার্জি তো তাই করে দিচ্ছে। আর মমতা ব্যানার্জি গর্বের সঙ্গে বলছে, আমি সরকারের টাকায় জগন্নাথ মন্দির করেছি, আমি সরকারের টাকায় হচ্ছে যে স্কাই ওয়াশ করেছি, আমি সরকারের টাকায় হচ্ছে দুর্গাঙ্গন করব, আমি সরকারের টাকায় বারুইপুরে হনুমান মন্দির করব, আমি সরকারের টাকায় হচ্ছে শিলিগুড়িতে সবচাইতে ভারতবর্ষের মধ্যে বড় মহাকাল মন্দির করব। আমরা বলছি এই সরকারটা কাদের সরকার? যে সরকার গরিব শ্রমজীবী কৃষক মানুষের কথা ভাবে না, সরকারের কোষাগারের টাকা থেকে মন্দির তৈরি করে, এই সরকারটা কখনো নিরপেক্ষ সরকার হতে পারে না। তাই আমি সবার শুরুতে বলেছিলাম, তৃণমূল কংগ্রেস চরম সাম্প্রদায়িক। আজকে পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে বড় লড়াইয়ের সামনে আমরা হাজির হয়েছি। আমি বলছি, বারে বারে বলছি, এই কটা দিন আছে, আজকে 19 তারিখ, 29 তারিখে নির্বাচন। 29 তারিখের পরে আপনি যত যাই করুন না কেন, আর কোনো কিছু করতে পারবেন না। কপাল টুকে মরে গেলেও আর কিছু করতে পারবেন না। আবার মাঝখানের 5 বছর যত দুর্ঘটনা ঘটুক না কেন, 1000টা অভয়াকাণ্ড ঘটুক না কেন, 1000টা চাকরি চুরি হোক না কেন,
আপনি মিছিল করতে পারবেন, আপনি মিটিং করতে পারবেন, আপনি প্রতিবাদ করতে পারবেন, আপনি রাস্তা অবরোধ করতে পারবেন, কিন্তু এই সরকারটাকে পরিবর্তনের সুযোগ কিন্তু পাবেন না। সরকার পরিবর্তনের সুযোগ হচ্ছে 5 বছর পর পরই আসে। সেই 5 বছর পরে এই 10টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকের কাছে এটা বুঝবেন। যদি হইল্লোড় করে কাটিয়ে দিই, যদি শুধু নাচানাচি করে কাটিয়ে দিই, তাহলে আবার পরবর্তী 5 বছর আপনাকে আফসোস করতে হবে। তাই এই 10টা দিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুথে প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমাদের কথা বলতে হবে। একটা বুথে যা ভোট আছে তার 50% ভোট আমাদের পক্ষে নিয়ে আসতে হবে। না বিজেপি, না তৃণমূল, বাম আইএসএফ এর জোটকে ভোট দিতে হবে। বিশ্বজিৎ মাইতিকে খামচিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এটাই হবে আমাদের অঙ্গীকার। আগামী 10 দিনে এই অঙ্গীকার নিয়ে আমরা বুথের মধ্যে থাকবো। আমাদের কোনো অন্যতা হবে না। এই প্রতিজ্ঞা আমাদের আজকের সভা থেকে নিতেই হবে। অন্য কোনো উপায় নেই। ঘুমিয়ে কাটাবেন না। প্রচণ্ড রোদের তেজ, কষ্ট হবে, ঘাম ঝরবে, রাত জাগতে হবে, ঘুম কম হবে, কিন্তু এই 10 দিন বুথের প্রতিটা মানুষের কাছে আপনাকে পৌঁছাতে হবে। আপনারা পঞ্চায়েত নির্বাচন যেভাবে করেন, পঞ্চায়েত নির্বাচনের সময় প্রার্থীকে জেতানোর জন্য রাত 1টা, 2টো, 2:30, 3টে পর্যন্ত জাগেন। কোন বাড়িতে কোন লোকটার কাছে কাকে দিয়ে কথা বলালে হবে কাজ হয়। আপনারা মনে করবেন বিশ্বজিৎ মাইতি প্রার্থী নয়, বুথে বুথে আপনারা প্রার্থী, আপনারা প্রার্থী। আমি আমার বুথে আমি প্রার্থী, আমার বুথে আমি প্রার্থী, আমার বুথে আমাকে জিততে হবে। এই প্রতিটা বুথে যদি আমি জিতি তাহলে বিশ্বজিৎ মাইতি জিতবে। 4 তারিখে লাল আবির বিশ্বজিৎ মাইতিকে আমরা মাখাতে পারবো। কি সেই কাজ করবেন তো? সেই কাজ যদি করেন নিশ্চিতভাবেই আমরা জিতবো। অনেক মানুষ হয়েছে আনন্দে আটখানা হয়ে ফিরে গিয়ে তারপরে যা যা করলাম আর দরকার নেই, না করবেন না। অনেক ঘাটতি এখনো আছে বুথের মধ্যে। তৃণমূল বিজেপির চোখে চোখ রেখে যেতে হবে। আরে বিজেপি তো আমডাঙ্গার অর্ধেক বুথে প্রচারে যাচ্ছে না, সংখ্যালঘু এলাকায় প্রচারে যাচ্ছে না, কোথাও যাচ্ছে না, কোথাও যাচ্ছে না বিজেপি প্রার্থী। আমার বাড়ির পাশে বাড়ি, ওই চন্দন আছে আমাদের এরিয়া কমিটির সেক্রেটারি, ওর ওয়ার্ডে বাড়ি হচ্ছে ওই বিজেপির যিনি প্রার্থী। হিসাব মতো এক পাড়ায় থাকি আমরা। কোথাও যাচ্ছে না। কোথায় পুজো হচ্ছে, কোথায় মন্দির আছে, কোথায় কীর্তন হচ্ছে, সেখানে চলে যাচ্ছে নির্বাচনী প্রচার করতে। ওটা ওদের কাজ। আমি শুরু করেছিলাম যে কথা বলে আমরা মানুষের রাজনীতি করি। স্বাভাবিকভাবেই আজকের এই সময়ে দাঁড়িয়ে আমাদেরকে বুঝতে হবে যে এই বিধানসভা নির্বাচনটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমি শেষ করব যে কথা বলে। আমাদের আমডাঙ্গা বিধানসভাতে প্রার্থী হচ্ছে কাসেম সিদ্দিকী সাহেব, তাই তো? আমি ওই গত কয়েকদিন আগে দেখছিলাম যে আমাদের আমডাঙ্গার প্রার্থী কাসেম সিদ্দিকী সাহেব বলছে আমি আমডাঙ্গাকে ঝাঁঝরা করে দেবো। দেখবেন ওই ইউটিউব বা ফেসবুকে আপনারা দেখবেন, বলছে আমডাঙ্গাকে ঝাঁঝরা করে দেবো। মানে কি? আমডাঙ্গাকে ঝাঁঝরা করে দেবে? রাজনীতি তো অনেক বছর ধরে করছি আমরা। রাজনীতিতে আবার ঝাঁঝরা শব্দ আছে নাকি? বলছে আমডাঙ্গাকে আমি ঝাঁঝরা করে ছেড়ে দেবো। আরে ভাই, আর ঝাঁঝরা করিস না। তোর প্রাক্তনে, তোর পূর্বসূরি যা করেছে আমডাঙ্গাকে, দিনের পর দিন লাশ ফেলেছে আমডাঙ্গার মাটিতে, দিনের পর দিন শত শত মানুষকে কেস দিয়ে জেলের মধ্যে রেখেছে। আমডাঙ্গার একটা গ্রামে 2 জনকে 44 মাস জেলের ভিতরে থাকতে হয়েছিল সৌজন্যে তৃণমূল কংগ্রেসের এমএলএ রফিকুর রহমান। আর তুমি তার থেকেও এক কদমে গিয়ে বলছো আমি এবারে ঝাঁঝরা করে দেবো আমডাঙ্গাকে। আমডাঙ্গার মানুষ সেটা মেনে নেবে কিনা ভাবতে হবে। তারপরে বলছেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার। শুনেছেন তো? বলছে আমি রয়্যাল বেঙ্গল টাইগার। আরে বাপ রে বাপ, এ তো বন জঙ্গলে থাকার কথা। আবার পাড়ায় এসে, গ্রামে এসে বলছে আমি রয়্যাল বেঙ্গল টাইগার। আবার গতকালকে আমি মমতা ব্যানার্জির সভা শুনছিলাম ভাঙড়ে, সে আবার বলছে আমি বাঘ আর আমার ডানা হাত হচ্ছে শওকত। বলেছে না? শুনেছেন না শোনেননি? শুনেছেন তো? বলছে আমি বাঘ, আমার ডানা হাত হচ্ছে শওকত। আমার একটা আস্তে আস্তে খুব ভালো কথা মনে পড়ছিল। আচ্ছা, বাঘ তো আমরা আরেকটা নামে চিনি, তাই না? বাঘ কোথায় থাকে? খাঁচায় থাকে না? আচ্ছা, বাঘ রাজনীতি কারা করে? মানুষ করে তো। আচ্ছা, বাঘকে কি বলে? মানে ভদ্র ভাষায় যদি কি বলে আপনারা বলুন না একটু, কি বলে? হ্যাঁ, কি বলে? পশু, 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 তাই তো? ভালো কথাই পশু বলে তো। আচ্ছা, ও যদি বাঘ হয় আর এ যদি রয়্যাল বেঙ্গল টাইগার হয়, তাহলে আমরা কার সাথে লড়াই করছি? আমরা লড়াইটা কি মানুষের সাথে করছি? তো আমার গাড়িতে আস্তে আস্তে আমার মাথায় ঘুরছিল এটা, যে আমরা লড়াইটা মানুষের সাথে করছি। তো ও বলছে আমি রয়্যাল বেঙ্গল টাইগার, ও বলছে আমি বাঘ। আরে ভাই, এদের সঙ্গে লড়াই করছি। আর আমরা বলছি কি? আমরা বলছি আমরা গরিব, খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের প্রতীক নিয়ে লড়াই করছি। গরিব, খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করছি। প্রাধান্য দিতে হবে।
বলছে শওকত আমার ডান হাত। আর এই কিছুদিন আগে যখন ওই দক্ষিণ চব্বিশ পরগনায় প্রশাসনিক মিটিং হচ্ছিল, তখন শওকত উঠে দাঁড়িয়ে বলছে, দিদি জীবনতলায় একটা বাস স্ট্যান্ড দরকার। মমতা ব্যানার্জি বলছে, তুই বস, বাস স্ট্যান্ড কী করবি, তুই তো বোমা বাঁধিস। মনে আছে? মনে আছে আপনাদের? বলে বস, তুই তো বোমা বাঁধিস। আর আমডাঙ্গার ওই বারাসাত হচ্ছে যে আমাদের ওই যে রবীন্দ্র ভবনে মিটিং হচ্ছে, প্রশাসনিক ভবন, তখন রফিকার রহমান উঠে একটা কি বলতে গেছে, বলে তুই চুপ কর, আমডাঙ্গা না বোমডাঙ্গা। বোমটা খুব দিদির মনে পড়ে, ও বোমা বাঁধে আর আমডাঙ্গা না বোমডাঙ্গা, বুঝুন। হাবড়ায় মিটিং করছে মমতা ব্যানার্জি, বালুকে ডেকে নিয়ে বলছে, আমার প্রিয় পাত্র, একে ভোট দেবেন তো। আরে কে প্রিয় পাত্র ওর, বুঝুন। আমি কথাটা কেন বলছি বুঝবেন, কে ওর প্রিয় পাত্র বুঝতে পারছেন? রেশন কেলেঙ্কারিতে গরিব মানুষের চাল ডাল গম চুরির জন্য দীর্ঘদিন জেলে থাকা একটা লোক হচ্ছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর প্রিয় পাত্র। আর যে হচ্ছে বোমা বাঁধে সে হচ্ছে মমতা ব্যানার্জির ডান হাত। তাহলে মমতা ব্যানার্জির চারিদিকে কারা থাকে বুঝতে পারছেন তো? কারা থাকে বুঝতে পারছেন? সেই দলকে ভোট দিতে হবে। এখানে তৃণমূল কংগ্রেসের নেতা যারা আছেন তারা শুনে রাখুন, তারা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য, নিজেদের পরিবারের আখের গোছাবার জন্য, নিজেদের সম্পদ বৃদ্ধি করবার জন্য রাজনীতি করছে। আর লাল ঝান্ডাওয়ালারা কখনো নিজের কথা ভাবে না। দীর্ঘ 34 বছর পশ্চিম বাংলায় সরকার চালাবার পরও আজকে অনেক আমাদের নেতা আছে মাঠে কাজ করে, আমাদের এমএলএ আছে রাস্তায় বসে হচ্ছে সবজি বিক্রি করে, সততার প্রতীক হচ্ছে এরা। তাই আসন্ন নির্বাচনে এই আমডাঙ্গায় যিনি প্রার্থী হয়েছেন, এর মাথার তার কেটে গেছে। ফুরফুরা আমাদের কাছে একটা দারুণ সম্মানের জায়গা। পশ্চিম বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পশ্চিম বাংলার বাইরে বিভিন্ন রাজ্যের দেশের কাছে ফুরফুরা একটা শ্রদ্ধেয় জায়গা, সম্মান করে ধর্মর জায়গা। সেখান থেকে ছুটে চলে এসেছেন নির্বাচনী লড়াই করতে। কিন্তু এই কাসেম সিদ্দিকী বলেছিলেন, ওই নবান্ন কোম্পানি তুমি শোনো, তোমার মাথা থেকে পা পর্যন্ত সব চোর 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 বলেছিল না? বলেছিল কোন তৃণমূল মুসলমান মারা গেলে তার জানাজা হবে না, তাকে নবান্নে ফেলে দিয়ে আসতে হবে। তোমার সঙ্গে মমতার কি চুক্তি হলো ভাই? কি চুক্তি হলো বলো? তোমার সঙ্গে কি চুক্তি হলো মমতার? কাসেম ভাই তোমাকে বলতে হবে। তুমি আগের দিন বলছিলে তৃণমূলের সবাই চোর, আর পরের দিন তুমি তৃণমূলের দলে যোগ দিলে শুধু না প্রার্থী হলে। তোমাকে তো বলতে হবে কি চুক্তি হয়েছে। আমি শম্ভুদাকে বলছি শম্ভুদা চোর চোর চোর, এখন বলছি আর সকালে শম্ভুদার গলা জড়িয়ে বেড়াচ্ছি। এখানকার মানুষ জিজ্ঞাসা করবে শম্ভুদার সঙ্গে সাহারাবের কত টাকার চুক্তি হলো। সন্ধ্যাবেলা বলছিল চোর আর এখন গলা জড়িয়ে বেড়াচ্ছে, কি বলবে না? তাহলে কাসেমকে তো বলতে হবে মমতার সঙ্গে কত টাকা চুক্তি ওর হয়েছে, কত টাকা তুমি পেয়েছো, তোমাকে তো বলতে হবে, বলতে হবে কাসেমকে। আজকে উনি বলছেন ফুরফুরার মর্যাদা রক্ষা করবেন। আরে ফুরফুরার মর্যাদা তো নওশাদ সাহেব রক্ষা করছেন। নওশাদ সাহেব বাপের বেটা, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে জেলের মধ্যে, মাথার টুপি খোলেনি। নওশাদ সাহেব নিজে রাজনৈতিক দল তৈরি করেছে, সেই দল নিয়ে লড়াই করছে পশ্চিম বাংলায়। আর তুমি কাসেম সিদ্দিকী একটা চোরের সঙ্গে জোট করে তুমি পশ্চিম বাংলার মানুষকে বিভ্রান্ত করতে এসেছো। মাথার ফেজ টুপিটা খুলে ফেলে ক্যাপ টুপি পরে ঘুরে বেড়াচ্ছ, কোথাও হচ্ছে হনুমানের গদা নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ। তুমি বলছো, তোমার লোকেরা বলছে বজরঙ্গি ভাইজান। কোথায় নিয়ে যাচ্ছ তুমি পশ্চিম বাংলাটাকে? কোথায় নিয়ে যাচ্ছে পশ্চিম বাংলাটাকে এই কাসেম সিদ্দিকীরা? আসলে ওদের কাছে কোনো নীতি নেই, ওদের কাছে কোনো আদর্শ নেই, কোনো নীতি আদর্শের ধার ধারে না ওরা। ওদের কাছে হচ্ছে টাকার দরকার, চুরির দরকার, চোরের মাল দরকার। তাই এই নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বারে বারে বলছি, কোনো মামুলি না, যেখানে যতটুকু ঘাটতি আছে। আমি বললাম প্রত্যেকটা বুথে, যে বুথে আমরা আছি, আমরা ক্যান্ডিডেট, আমাকে জিততে হবে বিশ্বজিৎ পরে। আমরা যদি সব বুথ থেকে ক্যান্ডিডেট হিসাবে জিতে আসি, তাহলে বিশ্বজিৎদাকে নিয়ে আমরা মাথায় করে নাচতে পারবো, কারণ আমরা জেতা মানে বিশ্বজিৎদা জেতা। কি তাই তো নাকি? তাহলে সে কাজ আমরা নিশ্চিতভাবেই করবো তো। আগামী 29 তারিখ সকাল করে যাব, সকাল সকাল যাব, মেশিনে ভোট দেবো। 8 নম্বর বোতাম, 8 নম্বর বোতামে হচ্ছে খাম চিহ্ন।
সেই খাম চিহ্নে ভোট দিতে হবে। যারা আমাদের এর মধ্যে দেখবেন ওই যারা অপারগ ভোটার বাড়িতে ভোটদান হবে সেটাও শুরু হবে 2-3 দিনের মধ্যে। তালিকা আমরা পেয়েছি, কোন বুথে কারা আছে সেটা নেতৃত্বের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। সমস্ত কাজটা আমাদের করতে হবে। আর 29 তারিখ এমনভাবে বোতাম টিপতে হবে তৃণমূল কংগ্রেস যেন বুঝতে পারে, চোরের দল যেন বুঝতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী বিজেপি যেন বুঝতে পারে যে না, পশ্চিম বাংলা হালিম সাহেব, পশ্চিম বাংলার মাটি, আমডাঙ্গার মাটি হচ্ছে হালিম সাহেবের মাটি। আমডাঙ্গার সেই পুরনো ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনবো, এই শপথ এখান থেকে আমরা নিয়ে যাব। এই কথা বলে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বাম আইএসএফ জোট জিন্দাবাদ। অসাধারণ বক্তব্য, অনেক কিছু শিখলাম স্যার আপনাকে। জোরে জোরে হাততালি হয়ে যাক স্যার আপনার জন্য।